শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাজে ফিরেছেন আন্দোলনে থাকা এনবিআর কর্মীরা। রাজস্ব আদায় কমেছে 20,000 কোটি। 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। এসএসসি পাশ করেও কলেজে ভর্তি হচ্ছে না বিপুল সংখ্যক শিক্ষার্থী। গেল 4 বছরে হারিয়ে গেছে 20 লাখেরও বেশি। প্রধান কারণ অসচ্ছলতা ও বিয়ে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4 মাস ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। উপাচার্য নেই 2 মাস। প্রশাসনিক কর্মকাণ্ডে অচল অবস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে রাজস্ব আদায় কমে গেছে বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরে এ পর্যন্ত 3,60,922 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গতবার যা ছিল 3,82,000 কোটি টাকারও বেশি। আন্দোলনের স্থগিতের পর প্রথম কার্যদিবসে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে দাপ্তরিক কাজের গতিবিধি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সবকিছু ভুলে দেশের জন্য কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে আন্দোলন স্থগিতের পর সকাল থেকে আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ সারা দেশের কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে স্বাভাবিক হতে শুরু করেছে সব বন্দরের কার্যক্রম। বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলনে বন্ধ ছিল রাজস্ব সংক্রান্ত সব কাজ। এতে আমদানি রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। এটা আজকেও সময় আছে, আজকেও তারা চেষ্টা করছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের 6 কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরুর কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। যে 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা বলা হয়েছে তাদের 5 জনই এনবিআরের সবশেষ শাটডাউন কর্মসূচির নেতৃত্বে ছিলেন। দুদকের নথিতে বলা হয়েছে, এনবিআরের কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। চলতি বছর সহ মোট 4 বছরে প্রায় 20,54,000 শিক্ষার্থী মাধ্যমিকের গণ্ডি পার হলেও তাদের আর উচ্চ মাধ্যমিকে পড়া হয়নি। কেন এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে গেল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় বিয়ে হয়ে যাওয়া আর্থিক অসচ্ছলতাই এর মূল কারণ। আনোয়ার হোসেনের রিপোর্ট। যারা এসএসসি পাশ করে তারাই কলেজগুলোতে ভর্তি হয় এবং নির্বাচনী পরীক্ষায় পাশ করলে অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। তবে মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরেই এদের বড় একটি অংশ ঝরে যাচ্ছে। শিক্ষা বোর্ডের চলতি বছর সহ 4 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় 2020 সালে এসএসসি পাশ করেছিল প্রায় 16,90,000 জন, কিন্তু 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 11,77,000 শিক্ষার্থী। সেক্ষেত্রে 5,13,000 শিক্ষার্থীর শিক্ষা জীবন মাধ্যমিকের পরই শেষ হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে 2023 সালে এইচএসসি পরীক্ষা দেয়নি 7,39,000 জন। 2024 সালে এই পাবলিক পরীক্ষায় অংশ নেয়নি 4,12,000 জন। আর চলতি বছর এই সংখ্যা প্রায় 3,90,000। সব মিলিয়ে এই 4 বছরে 20,54,000 শিক্ষার্থীর আর উচ্চ মাধ্যমিকে পড়া হয়নি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর কেন ঝরে যাচ্ছে তার কারণ জানালেন এই সমাজ গবেষক। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি হচ্ছে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো। সেই জায়গাটা আমরা ছাত্রছাত্রীদের যেভাবে পড়ালেখা করানোর কথা ছিল, গত কয়েক বছরের নকল, প্রত্যাশিত রেজাল্ট না পাওয়া, দরিদ্রতা, মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা চিন্তা করছে যে দায়িত্ব আর নিতে পারছে না। ছেলেদের একটা বড় অংশ বিভিন্ন কাজে ঢুকে যাচ্ছে। শহরে আর আসলে মানুষ যারা আছে তারা নিতান্তই পছন্দসই না হলে এক জায়গায় পড়ালেখা করছে, কিন্তু সবাই কিন্তু পড়ালেখার ভিতরে আসতেছে না। এসব কারণের সঙ্গে একমত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও। মাধ্যমিকের পরে
কিভাবে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকানো যায় সেই পরামর্শও দেন তিনি। বিশ্বের সাথে তাল মেলাতে গেলে সিলেবাসকে আপগ্রেড করতে হচ্ছে। কুলাতে অনেকে পারে না মেধার কারণে, শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষমতা অনেকের তো নেই। এটা আসলে আর্থিক ব্যাপার। এটার জন্য যদি সরকার তাদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত যদি সরকার তাদের আর্থিক ব্যয় বহন করে, এগুলো একটু কঠিন আর কি। যাই হোক, এটা সরকার ভেবে দেখবে। সরকার তো আমার কাজ হয়েছে তথ্যগুলো সরবরাহ করা। আমরা এসএসসি লেভেলে আমরা তথ্য সরবরাহ করেছি, পরীক্ষার পরে আমরা এইচএসসি পর্যায়ে একটা সার্ভে করব। শিক্ষা হচ্ছে পুরাটাই বিনিয়োগ। রাষ্ট্র যদি এখানে বিনিয়োগ না করে সেখান থেকে প্রত্যাশিত ফলাফল আসবে না। আমরা বাজেটে প্রত্যেক বছর দেখি শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো যেমন উপরন্তু কমে যাচ্ছে, সেটি আমি প্রত্যাশিত না। মাধ্যমিকের পর শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতন করার পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে দীর্ঘ 4 মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। 2 মাস ধরে নেই উপাচার্য। ফলে প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের এমন শুনশান নীরব সড়ক আর ক্যাম্পাস দেখে কে বলবে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। অথচ এই বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদে 20টি বিভাগ রয়েছে। এসব বিভাগে লেখাপড়া করছেন প্রায় 7,000 শিক্ষার্থী। গেল 28 ফেব্রুয়ারি কুয়েটে 2 গ্রুপ শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে এর শিক্ষা কার্যক্রম। ভিসি নিয়োগ ও শিক্ষক লাঞ্ছিতকারীদের শাস্তি না হলে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে অনড় শিক্ষকরা। এ পরিস্থিতিতে সেশন জটের কারণে দ্রুত কর্মজীবনে প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের। যে আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল, আমাদের বিভিন্ন চাকরির যেই পরীক্ষা ভাইবা এগুলো হচ্ছে আমরা অ্যাটেন্ড করতে পারতেছি না। অন্যান্য যারা ভার্সিটিতে আছে তারা সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই একই জায়গায় পড়ে আছি। কুয়েট পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অপসারণ এবং অধ্যাপক হজরত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে নিয়োগ দেয়। কিন্তু সংকট সমাধান না করতে পেরে 22 মে তিনিও পদত্যাগ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে গেল 2 মাস ধরে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমাদের এখানে 240 জন মতো কর্মকর্তা আছে। এদের বেতন রেঞ্জ 25,000 থেকে 75,000-এর ভিতর। তো আমাদের এই টাকা দিয়েই আমাদের সংসার চালাতে হয়। 2 মাস ধরে আমাদের বেতন বন্ধ থাকায় কর্মচারীরা দারুণ আর্থিক কষ্টে দিন যাপন করছে। উপাচার্য না থাকায় এবং ইউজিসির পক্ষ থেকে আর্থিক লেনদেনের জন্য কাউকে ক্ষমতা না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব আর্থিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলছে কর্তৃপক্ষ। আমাদের স্বাক্ষর আমরা করাতে পাচ্ছি না বিধায় বাজেট বাস্তবায়নে বিভিন্ন বিল পরিশোধ, আর্থিক অনুমোদন আর বেতন মে এবং জুন মাসের বেতন মিলে প্রায় 10 কোটি টাকা পরিশোধ হয়নি। উপাচার্য না থাকায় অনুমোদন জটিলতায় থমকে গেছে বিশ্ববিদ্যালয়ের চলমান 600 কোটি টাকার অবকাঠামো নির্মাণ প্রকল্প। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত 26 আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। ইতিমধ্যে গ্রেফতার 4 জনকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10 জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। গত 24 জুন এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। এতে ঘটনার সাথে 30 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা বলা হয়েছে। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শফিকুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ এই 4 জন কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10 জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন।
রাজধানীর বায়ু দূষণ কমাতে শীতের আগেই সড়কের সংস্কার কাজ শেষ করার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে চীনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, শব্দ ও বায়ু দূষণ রোধে দেশটি বেশ কিছু সুপারিশ করেছে। সে অনুযায়ী সমন্বিত কমিটির মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। বায়ু দূষণ কমাতে রাজধানীতে মেয়াদ উত্তীর্ণ বাস তুলে নেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশের পাশাপাশি নতুন 250টি বাস কেনার অনুমোদন পাওয়ার কথা জানান উপদেষ্টা। শীতকালের আগে যেগুলো ভাঙাচোরা রাস্তা আছে ওগুলো রিপেয়ার করতে আমরা কিন্তু গতবারই একটা তালিকা করেছি। এবার আবার সেটা ধরে আমাদের সিটি কর্পোরেশন একটার ভিতরে রাস্তাগুলো রিপেয়ার করে। আমরা এনশিওর করার চেষ্টা করব যে বাই অক্টোবর আমরা মেজর ওয়েতে রিপেয়ারটা করে ফেলতে পারি, যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সন্ধ্যায় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূ ধর্ষণের ঘটনার পর এলাকাবাসীর মারধরে আহত হওয়ায় অভিযুক্ত মূল আসামি ফজর আলীকে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাকেও আদালতে নেওয়া হবে। এদিকে মুরাদনগরে গৃহবধূ ধর্ষণে গ্রেফতার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীর সুবর্ণচরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে চট্টগ্রামের জোরার থানা এলাকা থেকে তাকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে অভিযুক্ত মাদ্রাসার মালিক ও শিক্ষার্থীর পরিবার। চরাঞ্চল মানেই বৈরী আবহাওয়া ও নানা প্রতিকূলতার সাথে জীবনযুদ্ধে লড়াই করে বেড়ে ওঠে শিশুরা। বছরের বড় অংশ জুড়ে থাকে পানি। তাদের শিক্ষা নিশ্চিতে বেসরকারি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে ভাসমান স্কুল। এগিয়ে চলেছে পিছিয়ে পড়া ওই জনপদের শিশুদের লেখাপড়া ও স্বাস্থ্য সেবাদান কাজ। কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় রায় খোকার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের নেকলির চরাঞ্চলের দুর্গম এলাকা ছাতির চর। পাশ দিয়ে বয়ে চলেছে ঘোড়াউত্রা নদী। কাঁচা পথ হেঁটে নৌকায় নদী পার হতেই চোখে পড়বে বড় সড়ো একটা নৌকা। ভেতরে সারি সারি বেঞ্চে শিশুরা মগ্ন লেখাপড়ায়। স্কুলটা থাকাতে আমাদের খুব সুবিধা হয়। 2010 সালে বেসরকারি সংস্থা পপির উদ্যোগে শুরুতে নিকলির ছাতিরচর ইউনিয়নে নৌকায় এমন ভাসমান 2টি স্কুল চালু হয়। পরে যোগ হয় আরও 2টি। এরপর সিংপুর ইউনিয়নেও চালু হয় আরও 4টি স্কুল, যার 5টি পরিচালনায় সহযোগিতা করছে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা লার্নিং ফর লাইফ। সেখানে বিনামূল্যে যাবতীয় শিক্ষা উপকরণ ও খাবার দেওয়া হয়। প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় স্কুলগুলোতে। এই জড়িয়ে পড়া শিশুগুলির শিক্ষার একটা ব্যবস্থা হয়েছে। শুধু লেখাপড়া নয়, শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবার পাশাপাশি যৌতুক, তালাক ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করতে 6টি কিশোরী ক্লাব রয়েছে স্কুলগুলোতে। ব্যবস্থা রয়েছে সাংস্কৃতিক বিকাশ ও খেলাধুলার। প্রতিটি ভাসমান স্কুলেই রয়েছে ছোট লাইব্রেরি। ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে আরও নৌকা বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রকল্প সমন্বয়কারী। আমরা ইতিমধ্যে প্রায় 1000-এরও বেশি ছাত্রছাত্রীকে 5ম শ্রেণীতে পাঠদান শেষ করে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করছে। সকাল 8:30 থেকে বেলা 3:30 পর্যন্ত স্কুলগুলোতে সরকারি কারিকুলাম অনুযায়ী চলছে পাঠদান কার্যক্রম। বর্তমানে 8 স্কুলে 360 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন 10 জন। মাছরাঙা নিউজ ডেস্ক।
দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭৭ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৯৩২ জনে। এদিকে পাশের জেলা পটুয়াখালীর বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন মোট ৭৫ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যশোরে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মানিকগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানিয়েছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এখানে এই মুহূর্তে ১৪ জন রোগী ভর্তি আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তবে তারা সবাই আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে চট্টগ্রামে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধুমাত্র জুন মাসেই ১৪১ জনের মতো রোগী ভর্তি হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি আছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে যে চট্টগ্রামে যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অল্প কিছুজন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত আছেন এবং ডেঙ্গু থেকে বাঁচার জন্য নির্মাণাধীন ভবন, ঘরের আশেপাশ পরিষ্কার রাখার জন্য তারা বলেছেন। দিনের বেলা মশারি টাঙানো থেকে শুরু করে সব ধরনের সচেতনতা যেন অবলম্বন করা হয় সেই দিকে তারা বারবার জোর দিচ্ছেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গু নির্মূলের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে। উজানে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জে আজও বেড়েছে যমুনার পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে, তবে এখনও তা বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচে আছে। এদিকে বর্ষা মৌসুম শুরু হতেই ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন নদীর বিভিন্ন পয়েন্টে। এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ৭২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাদের অনেকেই ত্রাণ ক্যাম্পের কাছে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে উপত্যকার জেইতুন, সাবরা ও আল জাবিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ প্যালেস্টাইনি নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলেও ঔষধের অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এছাড়া উপত্যকার পূর্ব অংশেও বোমা হামলা হয়েছে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতির পর গাজায় থাকা ৪৯ ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা গাজায়ও যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। সরকারের দুর্নীতি এবং সরকারি অবকাঠামো প্রকল্পের প্রতি অবহেলাকে কেন্দ্র করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের ১ দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ও আগাম নির্বাচনের দাবিতে গত সপ্তাহান্তে রাস্তায় নামে হাজার হাজার সার্বিয়ান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেড সহ বিভিন্ন শহরে হয় বিশাল বিশাল বিক্ষোভ। অসন্তোষ ও বিক্ষোভের সূচনা হয় গত বছরের নভেম্বরে দেশটির নোভি সাদ শহরে রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জনের নিহত হওয়ার ঘটনার পর। অনেক সার্বিয়ান এই বিপর্যয়কে সরকারের ব্যাপক দুর্নীতি এবং সরকারি অবকাঠামো প্রকল্পের প্রতি অবহেলাকে দায়ী করছেন। এই ঘটনায় প্রেসিডেন্টের কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ায় বিক্ষোভ সরকার পতনে আন্দোলনের রূপ নেয়। তবে প্রেসিডেন্ট ভুচিচে তার অবস্থানে অনড় থাকেন। তিনি দ্রুত নির্বাচনের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেন। হিসাব অনুযায়ী দেশটিতে পরবর্তী নির্বাচন হবে ২০২৭ সালে। প্রেসিডেন্ট ভুচিচে পরিষ্কার জানিয়ে দেন ২০২৬ সাল শেষ হওয়ার আগে কোনো জাতীয় নির্বাচন হবে না। da sam ponosan na profesionalizam srpske policije, koja je sinoć više nego ikada osvetlala obraz. জনতার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস ও লাঠি ব্যবহার করে পুলিশ। জানা গেছে বিক্ষোভকারীরা ফ্ল্যাশ লাইট ও অন্যান্য বস্তু দিয়ে পাল্টা আক্রমণ করে। ব্যাপক ধরপাকড় সত্ত্বেও এখনো আন্দোলন চলছে। বিক্ষোভ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্কাইভ ফর পাবলিক গ্যাদারিং জানিয়েছে গত শনিবার ও রবিবার রাজধানীতে বিক্ষোভে ১,৪০,০০০-এরও বেশি লোকের জমায়েত ছিল। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
কাজে ফিরেছেন আন্দোলনে থাকা এনবিআর কর্মীরা। রাজস্ব আদায় কমেছে 20,000 কোটি। 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। এসএসসি পাশ করেও কলেজে ভর্তি হচ্ছে না বিপুল সংখ্যক শিক্ষার্থী। গেল 4 বছরে হারিয়ে গেছে 20 লাখেরও বেশি। প্রধান কারণ অসচ্ছলতা ও বিয়ে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4 মাস ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। উপাচার্য নেই 2 মাস। প্রশাসনিক কর্মকাণ্ডে অচলাবস্থা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।